ক্ষমতা বদলালেই কি বদলে যায় প্রশাসনের ভাগ্য? আর যদি কোনো আমলা বা পুলিশ কর্তা সংবিধানের বদলে শাসকের প্রতি বেশি অনুগত হয়ে থাকেন, তাহলে ক্ষমতার পালা বদলের পরে তার জন্য কি অপেক্ষা করে? বিজেপি সরকার আসছে রাজ্যে, এটা স্পষ্ট হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী। যে রকম দ্রুততার সঙ্গে পদ ছাড়েন তারা, সেটাই বুঝিয়ে দেয় যে তারা নিজেরাই জানতেন তাদের নিয়োগ রাজনৈতিক, এর অন্য কোনো কারণ ছিল না। সুতরাং এবার সেই গুপি বাঘার মতো গান এখন গাইছেন দুজন, সেটা হচ্ছে এবার ভেগে পড়ো কেটে পড়ো রে। তার জন্যেই তারা পিছিয়ে এসছেন, পদত্যাগপত্র দিয়েছেন। লাইনে আরও আছেন অনেকেই। মনোজ পন্থের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদ থেকে ইস্তফার খবর বিভিন্ন সূত্রে উঠে এসেছে, কিন্তু এটাকে আবার কেউ কেউ বলছেন এটা অসমর্থিত খবর, এটা পাকা খবর নয় নাকি। নবান্ন থেকে সব দপ্তরকে অবসরের পরেও ওএসডি, উপদেষ্টা বা ওই রকমের বিশেষ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অফিসে না আসতে মৌখিক নির্দেশ দেয়া হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে সংবাদপত্রে। এর মানে আলাপন হরিকৃষ্ণ শুধু আলাদা ঘটনা নন, অবসর পরবর্তী পুনর্বহাল বা বিশেষ দায়িত্ব পাওয়া মমতা আমলের পুরো একটা দলদাস গোষ্ঠী, তারা নতুন সরকারের নিশানায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইএএস আইপিএস কর্তাদের যারা কুশাসন আর অপশাসনের ভিত গড়ে দিয়েছিলেন এবং অবসরের পরেও কুশাসন অপশাসনের সঙ্গ দিতে যারা উপদেষ্টা অবতার রূপে বিরাজ করছিল মমতার পাশে, তাদের ওপর এখন একে একে নেমে আসছে এবং আরও আসবে নতুন সময়ের চাপ। ক্ষমতার পালা বদলের পর আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদ ছেড়ে দেন, আর নবান্ন থেকে অবসরের পরও দায়িত্ব থাকা আমলাদের অফিসে না আসার নির্দেশ বেরিয়ে গেছে। একই সময়ে লালবাজার রাজীব কুমার সমেত কয়েকজন প্রাক্তন শীর্ষ পুলিশ কর্তার নিরাপত্তা কমিয়ে দেয়া বা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। গতকাল রাজীব কুমারের বাড়ির যে গার্ড, সেটা তুলে নেওয়া হয়েছে। ফলে প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে, এটা কি শুধুই প্রশাসনিক রিসেট, নাকি সামনে আরও বড় আইনি ঝড়ের প্রস্তুতি চলছে? অন্তত দুজনের ক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যায় এটা কেবলমাত্র ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়। আজকের এই ভিডিওতে আমরা 3টি প্রশ্নের উত্তর খুঁজব। 1, রাজীব কুমার ও আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আগে উঠেছে বা এখন সামনে আসছে। 2, এই অভিযোগ প্রমাণিত হলে কী ধরনের আইনি, রাজনৈতিক বা আর্থিক শাস্তি তাদের হতে পারে। আর 3, ভারতের অন্য রাজ্যেও কি এর আগে এমন ঘটনা ঘটেছে যেখানে আইএএস আইপিএস অফিসারদের বিরুদ্ধে শাসককে খুশি করতে বেআইনি কাজ করার অভিযোগ আদালত পর্যন্ত গিয়েছে, নাকি এটা কেবলমাত্র মমতা প্রশাসনের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি ঘৃণার যোগ্য ব্যতিক্রম মাত্র। প্রথমে রাজীব কুমারের কথা। তার বিরুদ্ধে বহু অভিযোগ। সবচেয়ে বড় অভিযোগটি হলো মমতার ফাইল চুরি ছিনতাই কাণ্ডে তার জড়িত থাকা নিয়ে, মানে যেটার নাম হচ্ছে আইপ্যাক তল্লাশি কাণ্ড। এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে যে তল্লাশির সময় রাজীব কুমারের নেতৃত্বে পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ স্তর থেকে হস্তক্ষেপ করা হয়েছিল, তদন্তে অসহযোগিতা করেছিল এবং তল্লাশির কার্যক্রমে ইডিকে বাধা দিয়েছিল। সেই মামলায় ইডি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ চেয়েছিল। তখন তিনি কাজের মধ্যে ছিলেন, চাকরিতে ছিলেন। সেই পর্যায়ে তাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল
যে যে তাকে সাসপেনশন কিংবা তার বিরুদ্ধে ব্যবস্থা। কিন্তু এখন প্রেক্ষাপট পাল্টে গেছে। রাজীব কুমার অবসর নিয়েছেন এবং তিনি এখন আবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। তাই এখন প্রশ্ন সাসপেনশন নয়, প্রশ্ন হলো যদি তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আদালতে প্রমাণিত হয় তাহলে তার সাংসদ পদ যাবে কি না, আর তার অবসরকালীন সুবিধা আঘাতের মুখে পড়বে কি না। এই জায়গায় আইন কিন্তু খুব স্পষ্ট। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 এর সেই ধারা সম্ভবত ধারা 8 অনুযায়ী কিছু নির্দিষ্ট অপরাধে কনভিকশন হলে অথবা অন্য কোনো মামলায় অন্তত 2 বছরের কারাদণ্ড হলে একজন সাংসদ যেদিন তার অভিযোগ প্রমাণিত হবে সেদিন থেকেই সাংসদ হিসেবে অযোগ্য হবেন এবং মুক্তি পাওয়ার পরও 6 বছর তার অযোগ্যতা বহাল থাকবে। আগে এমন নিয়ম ছিল না, আগে নিয়মটা অনেকটা হালকা ছিল। লিলি টমাস মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে সিটিং এমপিদের জন্য কোনো রকম সুরক্ষা ইমিউনিটি আর কার্যকর নয়। অর্থাৎ শুধু আপিল করলেই পদ বাঁচবে এমন নয়, কনভিকশনটা যদি স্টে না হয় তাহলে ডিসকোয়ালিফিকেশন হতে হবে তৎকাল। এবং আরও গুরুত্বপূর্ণ অংশ, রাজীব কুমারের পেনশন, গ্র্যাচুইটি, অবসরকালীন সুবিধা। অনেকে ভাবেন একবার অবসর নিলে আর কৃতকর্মের দায় থাকে না, শেষ। কিন্তু তা নয়। অল ইন্ডিয়া সার্ভিসেস ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটস রুলস 1958 অনুযায়ী পেনশন পাওয়ার অধিকার নির্ভর করে ফিউচার গুড কন্ডাক্টের ওপর। এবং কোনো পেনশনার যদি সিরিয়াস ক্রাইমে কনভিক্টেড হয় বা গ্রেভ মিসকন্ডাক্টে গিলটি হয় তাহলে পেনশন পুরো বা আংশিকভাবে বন্ধ হবে, কমিয়ে দেয়া যায় বা পুরোটাই আটকে দেয়া যায়। আরও গুরুত্বপূর্ণ হলো রুল 6 নীতি। সেখানে কি বলা আছে যে অবসরের আগে চাকরির সময়ে যদি জুডিশিয়াল প্রসিডিংস বা ডিপার্টমেন্টাল প্রসিডিংসে গ্রেভ মিসকন্ডাক্ট প্রমাণিত হয় অথবা সরকারকে আর্থিক ক্ষতি করার বিষয় সামনে আসে তাহলে পেনশন বা গ্র্যাচুইটি পুরো বা আংশিক উইথহেল্ড করা যায়। এমনকি সেই অর্থ থেকে গ্র্যাচুইটি থেকে বা পেনশন থেকে সেই অর্থ রিকভারিও করা যায়। প্রক্রিয়া চলাকালীন প্রভিশনাল পেনশন দেওয়া সম্ভব আছে, সেটা আইনে আছে। কিন্তু গ্র্যাচুইটি যতদিন না ফাইনাল অর্ডার হবে এই ধরনের মামলার ততদিন পর্যন্ত আটকে রাখা যায়। অর্থাৎ রাজীব কুমারের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলায় এমন কনভিকশন হয় যেটা হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ ভীষণভাবে বেশি তার ক্ষেত্রে, তাহলে সেটা তার চাকরির সময়ের মিসকন্ডাক্টের সঙ্গে যুক্ত হবে। তাহলে দুই দিক থেকে ঝুঁকি তৈরি হয়ে গেল রাজীব কুমারের। একদিকে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 এর অধীনে রাজ্যসভার সদস্যপদ চলে যাওয়ার ঝুঁকি, অন্যদিকে অল ইন্ডিয়া সার্ভিস পেনশন রুলসের অধীনে রিটায়ারমেন্ট বেনিফিটসেও কোপ পড়বে। এই দুইটি ট্র্যাক আলাদা, একটি নির্বাচনী আইনের, অন্যটি সার্ভিস রুলসের। রাজীব কুমারের ফেঁসে যাওয়ার প্রবল সম্ভাবনা এই দুই দিক থেকেই। ফলে সেই খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, মরল তাঁতি এড়ে গরু কিনে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাকরে ধোয়া ভবিষ্যতের দিকে তাকিয়ে সেটা জলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার আসি আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথায়। আলাপনের বিরুদ্ধে কেন্দ্রের মূল সংঘাত শুরু হয় 2021 সালে, আপনাদের হয়তো মনে আছে। ঘূর্ণিঝড় ইয়াসের সময়ে মিটিংয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী এই রাজ্যে। সেই মিটিংয়ের আলাপন সেখানে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় তার পেছন পেছন চলে যায়, নইলে দিদিকে তেল দেয়াটা ভালো হয় না। তো সেই সময় কেন্দ্র অভিযোগ তুলেছিল যে তিনি কেন্দ্রের নির্দেশ মতো রিপোর্ট করেননি প্রধানমন্ত্রীর কাছে, তারপরে
তাকে দিল্লিতে গিয়ে রিপোর্ট করতে বলা হয়, উনি যাননি। এবং আলাপনকে বিপর্যয় মোকাবিলা আইন ও শৃঙ্খলা ভঙ্গের প্রশ্নে শোকজ করা হয়, তাকে তলব করা হয় দিল্লিতে। পরে বিষয়টি নিছক রাজনৈতিক ঝামেলা না থেকে সার্ভিস লয়ের মামলায় পরিণত হয়, যেখানে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস চালানোর পথ কেন্দ্র খোলা রাখে। এবং আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি স্বেচ্ছা অবসর নেওয়ার পরে সাথে সাথে কেন্দ্রের সেই কাজ শুরু হয়ে গেছে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রকাশ্য রিপোর্টে বহুবার বলা হয়েছে কেন্দ্র তার বিরুদ্ধে মেজর পেনাল্টি প্রসিডিংস শুরু করেছে এবং তার পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট সব আটকে দিয়েছে। সুপ্রিম কোর্ট 2022 সালে কলকাতা হাইকোর্টের আলাপনের সপক্ষে তাকে স্বস্তি দিয়ে একটি রায় দিয়েছিল, আদেশ দিয়েছিল। সেই আদেশ সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। আর 2026 সালে দিল্লি হাইকোর্টও আবার আলাপন যান, তার রিভিউ প্লি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্টও। তাই আইনি অবস্থাটা হলো তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি রুট নীতিগতভাবে শুধু নয় কার্যকরভাবে চালু আছে। আলাপনের বিরুদ্ধে গ্রেভ মিসকন্ডাক্ট প্রমাণিত হবেই, লিখে রেখে দিতে পারেন। যদি সেটা প্রমাণিত হয় তাহলে তার কি হতে পারে? আইন বলছে পেনশন পুরো বা আংশিকভাবে বন্ধ হতে পারে, গ্র্যাচুইটি পাবেন না, নির্দিষ্ট সময়ের জন্য সমস্ত বেনিফিট উইথহেল্ড হতে পারে, এমনকি সরকারের আর্থিক ক্ষতি প্রমাণিত হলে তার রিটায়ারমেন্ট বেনিফিট থেকে সেগুলো রিকভারিও হতে পারে। প্রকাশ্য রিপোর্ট বলছে তার ক্ষেত্রে ঝুঁকিটা রিটায়ারমেন্ট পাক সারানো বা কমে যাওয়ার দিকে বেশি, সরাসরি ক্রিমিনাল পানিশমেন্টের দিকে নয়। কিন্তু যদি না কোনো ফৌজদারি মামলার কনভিকশন আসে, আমার কাছে খবর আছে আলাপনের বিরুদ্ধে ফৌজদারি মামলার কি ধরনের মামলা, কোন মামলা সেটা এক্ষুনি বলছি না, কিন্তু সেই মামলা চালু হওয়ার সম্ভাবনা প্রবল। মমতা যুগের পতনের পর আলাপন রাজীবের সামনে বড় সংকট আদালতের খরচ সামলানো। তার মামলার আলাপনের মামলার একটা রিপোর্ট বলছে তার মামলার ব্যয়ভার এতদিন বহন করেছে কে? তিনি রিটায়ার করার পরেও রাজ্য সরকার করেছে তার ব্যয়ভার, কারণ তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। এই ব্যয়ের পরিমাণ জানেন? শুনলে আপনারা ভাববেন যে আমাদের টাকা, এটা কি এটা হচ্ছে লাগে টাকা দেবে গৌরী সেন? মমতা তো গৌরী সেনের ওপরে চলে গেছেন, মমতা ব্যানার্জি। আলাপনের হয়ে মামলা লড়েন অভিষেক মনু সিংভি। একবার এজলাসে দাঁড়ানোর ফি হিসেবে অভিষেক মনু সিংভি নেন 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা। ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার আলাপনের হয়ে বিভিন্ন কোর্টে তিনি তার হয়ে দাঁড়িয়েছেন, তার হয়ে সওয়াল করেছেন এবং প্রতিবার 25 লক্ষ টাকা দেওয়ার ফলে এ পর্যন্ত অভিষেক মনু সিংভিকে প্রায় 20 কোটি টাকার বেশি তাকে দেয়া হয়েছে। আবার বলি, সেই লাগে টাকা দেবে গৌরী সেন, মমতা ব্যানার্জি বোধহয় গৌরী সেন হয়ে গিয়েছিলেন, কিংবা তারও উপরে। এ পর্যন্ত আলাপনের মামলায় অভিষেক মনু সিংভি, আগেই বলেছি, কয়েক কোটি টাকা ফি নিয়েছেন এবং এই ফি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃদেবের জমিদারির টাকা। সুতরাং প্রশ্ন করার অধিকার এতদিন ছিল না, কিন্তু এখন প্রশ্ন হবে, প্রশ্ন উঠবে। এখন থেকে তার হবে না। ফলে আলাপনের আম গেল, ছালাও গেল। পকেটের টাকায় এবার থেকে কেস লড়তে হবে। ওদিকে রিটায়ারমেন্ট বেনিফিটস বন্ধ। এখন কামিয়েছেন, ভালোই কামিয়েছেন এতদিনে, সুতরাং সেটার কথা ছাড়লাম। তাহলেও সাদা টাকার হিসাব দেখতে গেলে এখন বউ সোনালী চক্রবর্তীর আয়ে বসে বসে খেতে হবে তাকে। কারণ সোনালী দেবীও আবার কম প্রতিভাময়ী নন। তিনিও যেমন দেব তেমন দেবা। তিনিও মমতার স্নেহধন্যা। মহাপণ্ডিত মমতা কার্বাঙ্কাল জিনিয়াস মমতা। কার্বাঙ্কাল জিনিয়াস কথাটা সেই ফোড়া হয় একরকম, জানেন তো, যার অনেকগুলো মুখ থাকে, তাকে বহুমুখী ফোড়া। সেই রকম বহুমুখী প্রতিভার অধিকারী ইনি, কার্বাঙ্কাল জিনিয়াস মমতা দেবী। তিনি
এই সোনালী চক্রবর্তীর সোনালী আলোয় আলোকিত হয়ে ভুয়ো ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ভুয়ো ডক্টরেট ডিগ্রির দুর্নাম দূর করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট হয়েছে। এই গত আমলে ডিলিট প্রাপকদের মধ্যে খুব বড় বড় নাম আছে। ইনি আছেন পার্থ চট্টোপাধ্যায়, যার বান্ধবীর বাড়ির থেকে শয়ে শয়ে কোটি টাকা বেরিয়ে আসে, তার কত যে সম্পদ তার তো শেষ নেই। তো যাই হোক, সেই সোনালী চক্রবর্তী এখন রবীন্দ্র ভারতীতে সোনারোদ ছড়াচ্ছেন। সেখানে তিনি কি করছেন না করছেন তার কিছু খবর আছে আমাদের কাছে। এনার চাকরিটা কেড়ে নেওয়া যায় কি? কারণ ২০ বৃক্ষ সমূলে তুলে ফেলতে হয়। প্রস্তাবটা ভেবে দেখবেন শুভেন্দুবাবু, একটু তদন্ত করবেন। এবার আসি আরেকটা বড় রাজনৈতিক প্রশ্নে, সেটা হলো কেন এই দুই নামটি এত গুরুত্বপূর্ণ? কারণ এরা শুধু দুজন ব্যক্তি নন, এরা এমন এক প্রশাসনিক সংস্কৃতির প্রতীক যেখানে অভিযোগ উঠেছে কিছু আইএএস ও আইপিএস অফিসার সংবিধানসম্মত নিরপেক্ষতার বদলে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের প্রতি অতিরিক্ত অনুগত ছিলেন। অবাঞ্ছিত রকমের আনুগত্য। ক্ষমতার পালাবদলের পরে যে ঘটনাগুলো আমরা দেখছি, উপদেষ্টা পদ থেকে ইস্তফা, অবসরের পরও দায়িত্বে থাকা অফিসারদের সরতে বলা, প্রাক্তন শীর্ষ পুলিশ কর্তাদের নিরাপত্তা কমিয়ে দেয়া, তুলে দেয়া, এসব একসঙ্গে দেখলে বোঝা যায় নতুন শাসন ব্যবস্থা নেমে পড়েছে মমতা যুগের প্রশাসনিক বিষবৃক্ষ তার ডালপালা ও শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে। আর সেটাই চাই, কেননা রক্তবীজের দল তৈরি করে গেছেন মমতা। এই রক্তবীজের রক্ত মাটিতে পড়লে সেখান থেকে আবার তৈরি হবে নতুন রক্তবীজের দল। এদের ধ্বংস করতে সেই মা কালী যেমন রক্তপান করে রক্তবীজকে ধ্বংস করেছিলেন, তেমনিভাবে যদি রক্তপান করতে হয় শুভেন্দুকে, সেটাই করা উচিত। এবার আছে আর একটা বড় প্রশ্নে, যারা বলেন এমন ঘটনা ঘটেই থাকে, তাহলে দেখা যাক এমন ঘটনা কি ভারতের অন্য রাজ্যে আগে হয়েছে? উত্তর হলো হ্যাঁ, একাধিকবার হয়েছে। গুজরাটের ফেক এনকাউন্টার এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ। ইসরাত জাহান মামলা, সেই মামলা, সেখানে অনেক আইএস আইপিএস আইএস নয় আইপিএস অফিসার, তাদের বিরুদ্ধে এসেছিল ষড়যন্ত্রের অভিযোগ। পরবর্তীকালে এই নিয়ে প্রচুর মামলা হয়, সেই মামলায় কিন্তু আলটিমেটলি শাস্তি দেওয়া যায়নি। পরে প্রমাণিত হয়েছে তারা কোনো অবৈধ ষড়যন্ত্রের অংশীদার হয়ে নয়, ফর প্রপার ডিসচার্জ অফ দেয়ার অফিসিয়াল ডিউটিস সেই অনুযায়ী ওই কাজ করেছেন। অন্ধ্রপ্রদেশ ওয়াইএসআই কংগ্রেসের আমলে কয়েকজন, এক দুজন আইপিএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সরকারি সিদ্ধান্ত ও পলিসি ফেভারের বিনিময়ে শাসক দলের হয়ে কাজ করছেন। এ নিয়ে মামলা হয়, সিবিআই চার্জশিট দেয়, প্রসিকিউশন স্যাংশন নেয়, স্পেশাল সিবিআই কোর্টে হাজিরাও হয়। অর্থাৎ রাজনৈতিক আনুগত্যের অভিযোগ শুধু টিভি বিতর্কে থেমে থাকেনি, আদালতের টেবিলেও পৌঁছে গিয়েছিল। বিহারের ঘটনাও আলাদা গুরুত্ব রাখে এই প্রসঙ্গে, কিন্তু সেখানে রিপোর্ট হয়েছিল অনেক ক্ষেত্রে মৌখিক নির্দেশে কাজ করার সংস্কৃতি ছিল এবং আইএএস অ্যাসোসিয়েশন তারা ঝাঁপিয়ে পড়েছিল। তারা আইএসদের সতর্ক করে বলেছিল ভার্বাল অর্ডার মেনে চলা সার্ভিস রুলসের পরিপন্থী, সুতরাং আপনারা সেই কাজ করবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভার্বাল অর্ডার দিয়েই এই সমস্ত কাজ করিয়ে নিয়েছেন এই আইএস আইপিএসদের এদেরকে দিয়ে। অর্থাৎ রাজনৈতিক নির্দেশ বনাম সংবিধান সম্মত প্রশাসনিক কর্তব্য, এই দ্বন্দ্ব পশ্চিমবঙ্গে বড় বেশি করে কিন্তু নতুন নয়, ভারতের প্রশাসনিক ইতিহাসে দেখা গেছে আগেও। তবে এটাও উল্লেখ করতে হয় একসাথে যে পশ্চিমবঙ্গের মতো এমন ব্যাপক বিতর্ক, এত ভয়ঙ্কর রকমের অভিযোগ এবং পুরো প্রশাসনকে এভাবে দলদাসে তৈরি করার অভিযোগ দেশের আর কোথাও ওঠেনি, আর কোথাও হয়নি। সুপ্রিম কোর্টের একটি রায় আছে, প্রকাশ সিং রায়, প্রকাশ সিং মামলা বলে, এই কারণেই এত গুরুত্বপূর্ণ। সেই রায়ে আদালত বলেছিল পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার জন্য কাঠামোগত সংস্কার দরকার। নিরাপদ টেনিওর, স্টেট সিকিউরিটি কমিশন, পুলিশ এস্টাবলিশমেন্ট বোর্ড এসব বলেছিল। কারণ পুলিশ যদি শাসক দলের যন্ত্রে পরিণত হয় তাহলে আইনের শাসন থাকে না। আজ পশ্চিমবঙ্গে জানিয়ে বিতর্ক, তা আসলে
এই আইনের শাসনকে রুখে দেওয়া ছিল, সেইটাই সেই বিতর্কই এত ভয়ঙ্কর হয়ে উঠেছে। এবং যা বললাম, অন্তত পশ্চিমবঙ্গের মতো এত বড় মাপের বিতর্ক দেশের আর কোথাও দেখা যায়নি। শেষ প্রশ্নটা তাই খুব সোজা, পশ্চিমবঙ্গ কি সত্যি আইনের শাসন কি পশ্চিমবঙ্গে ফিরছে? অন্তত মর্নিং শোজ দ্য ডে সেটা যদি হয়, তাহলে শুভেন্দু অধিকারীর এই 10টা দিন, পুরনো 10টা দিন দেখে মনে হচ্ছে যে তিনি পশ্চিমবঙ্গেতে কি বলবো আবার একটা গৌরবশালী ঐতিহ্যের পথে এবং এই অপশাসন দূর করে একটা সত্যিকারের আধুনিক রাজ্যে, এই ভারত রাষ্ট্রের, এই উন্নত রাষ্ট্রের সেই একটা অংশে পরিণত করবার জন্য তিনি কিন্তু এগিয়ে এসেছেন এবং চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বিষবৃক্ষ শেষ হোক, এই রক্তবীজের দলের এদের সমাপ্তি ঘটুক। ধন্যবাদ।